আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা বরাবরের মতো রসায়ন থেকে নয়, আজকে আমরা বায়োলজি থেকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব, যেটা নিয়ে অনেক স্টুডেন্টের অনেক কমেন্ট থাকে যে আসলে এই বিষয়টা খুব কঠিন বা এটা বোঝা যায় না। সেই বিষয়টি হচ্ছে সবাত শোষণ। সবাত শোষণের চক্রটি আমরা খুব সহজে আজকে আয়ত্ত করে ফেলবো ইনশাআল্লাহ। তো চলো সবাই শুরু করি আজকের ক্লাসটি। সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকো এবং বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা। সো এই প্রক্রিয়া যেটা হয় সেটা হচ্ছে যে আমরা জানি গ্লুকোজ থেকে শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ এটিপি তৈরি হয়। তাহলে গ্লুকোজ থেকে কিভাবে ধাপে ধাপে এই বিক্রিয়াগুলো সম্পন্ন হচ্ছে সেগুলো আমরা সবগুলোকে খুব সহজেই দেখে নেব। চলো। সবাত শোষণ, তাহলে এখানে আমাদের প্রাইমারিলি ভাবে যে জিনিসটা ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে আমাদের গ্লুকোজ। গ্লুকোজ এখানে ব্যবহৃত হচ্ছে। আর আমাদের জেনে রাখা ভালো হবে যে গ্লুকোজে আসলে 6টা কার্বন থাকে, 12টা হাইড্রোজেন এবং 6টা অক্সিজেন। এই ধাপের প্রাথমিক পর্যায়ে এসে গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে গ্লুকোজ ভেঙে যাচ্ছে, গ্লুকোজ ভেঙে এখান থেকে আমাদের তৈরি হবে 2 অণু পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড। তো আমরা জানি গ্লুকোজ যে প্রক্রিয়ার মাধ্যমে ভাঙে সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়। কি প্রক্রিয়ায়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়। আর এই প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, পাশাপাশি এখানে আমাদের 4টা এটিপি তৈরি হয় এবং 2 অণু NADH2 তৈরি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক পর্যায়ে এসে গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4টা এটিপি এবং 2 অণু NADH2 তৈরি হয়। NADH2 তৈরি হবে এখানে। আর এখানে আমাদের বোঝার মতো বিষয়টা হচ্ছে যে আমরা জানি গ্লুকোজে কার্বন আসলে 6টা বিদ্যমান এবং পাইরুভিক অ্যাসিড যে তৈরি হয় প্রতি অণু পাইরুভিক অ্যাসিডে 3টা করে কার্বন থাকে। আর পাইরুভিক অ্যাসিডের সংকেতটা আমাদের হচ্ছে C3H4O3। তাহলে যেহেতু গ্লুকোজের 6টা কার্বন ছিল, 2 অণু পাইরুভিক অ্যাসিড হলে আমাদের 6টা কার্বন পেয়ে যাচ্ছি আমরা O3। অতঃপর এই পাইরুভিক অ্যাসিড থেকে আমরা অ্যাসিটাইল কোয়েজ পাই। সেই ধাপে এসে কি হয়? পাইরুভিক অ্যাসিড থেকে 1 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, একটা NADH2 তৈরি হবে এবং অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে 1 অণু। অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। তাহলে প্রতি অণু পাইরুভিক অ্যাসিড থেকে 1 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, 1 অণু NADH2 তৈরি হচ্ছে এবং 1 অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে। 1 অণু কার্বন ডাইঅক্সাইড, 1 অণু অ্যাসিটাইল কোয়ে এবং 1 অণু
NADH2 তৈরি হবে, NADH2 তৈরি হলো। অতঃপর যেটা হবে সেটা হচ্ছে যে পরবর্তী ধাপে এসে আমাদের এই অ্যাসিটাইল কোয়ে এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড, আর সেখান থেকে যেহেতু এখনো কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তার মানে হচ্ছে আমরা বলতে পারি পাইরুভিক অ্যাসিড থেকে এখনো কার্বন ডাইঅক্সাইড চলে যাওয়ার পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই অ্যাসিটাইল কোয়ে থাকে, সেখানে আসলে কার্বন বিদ্যমান থাকবে 2টা। তার মানে অ্যাসিটাইল কোয়ে হচ্ছে 2 কার্বন বিশিষ্ট একটা আমাদের কম্পাউন্ড, অ্যাসিটাইল কোয়ে। তাহলে আমাদের তৈরি হলো 2 অণু অ্যাসিটাইল কোয়ে। এবার এই 2 অণু অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করবে সাইটোপ্লাজম থেকে, এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করে আসলে এটা ক্রেব চক্রে অংশগ্রহণ করবে। ক্রেব চক্র হচ্ছে ইংরেজ রসায়নবিদ, প্রাণরসায়নবিদ স্যার হ্যান্স ক্রেব এই চক্রটি আবিষ্কার করে। তার নাম অনুসারে এই চক্রকে বলা হচ্ছে ক্রেব চক্র। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে থেকে ক্রেব চক্র, এই ধাপে এসে যেটা হচ্ছে আমাদের, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিটাইল কোয়ে আমাদের 2 কার্বন বিশিষ্ট এবং এখান থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড ক্রিয়েট হবে, তার মানে প্রতি অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড ক্রিয়েট হবে। ক্রেব চক্র, তাহলে তৈরি হচ্ছে আমাদের 2 অণু কার্বন ডাইঅক্সাইড। আর এখানে যে বিষয়টা তৈরি হবে, অ্যাসিটাইল কোয়ে থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার পাশাপাশি 3 অণু NADH2 তৈরি হবে। 1 অণু 2 অণু FeDH2 তৈরি হবে এবং 1 অণু GTP তৈরি হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে থেকে 3 অণু NADH2, 1 অণু FeDH2 এবং 1 অণু GTP তৈরি হচ্ছে, আর পাশাপাশি এখানে তৈরি হচ্ছে 2 অণু কার্বন ডাইঅক্সাইড। সেমভাবে এই 1 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 3 অণু NADH2, 1 অণু FeDH2 এবং 1 অণু GTP তৈরি হচ্ছে। এই সামগ্রিক বিক্রিয়া থেকে আমরা যেটা পাচ্ছি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে যে পদার্থগুলো আমাদের তৈরি হলো NADH2, FeDH2, GTP, এগুলো সবগুলো আসলে শক্তিতে রূপান্তরিত হবে। এগুলো সবগুলো জারিত হয়ে ATP, পানি এবং তাপ শক্তি উৎপন্ন করবে। তাহলে আমরা এখান থেকে যে বিষয়গুলো লিখতে পারি সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস উৎপন্ন হচ্ছে পানি, প্লাস উৎপন্ন হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় 38টি ATP, প্লাস উৎপন্ন হচ্ছে তাপ শক্তি। তাহলে আমরা একটু বিষয়টাকে আরেকবার সহজে সামারাইজ করি যে কিভাবে আসলে সবাত শোষণ প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে 38টা ATP আমাদের তৈরি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্লুকোজ, যার সংকেত হচ্ছে C6H12O6, এটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে। আর গ্লুকোজের যেহেতু 6টা কার্বন ছিল, পাইরুভিক অ্যাসিড 2 অণু হওয়াতে সেখানে 3টা করে কার্বন ডিভাইডেড হয়ে যায়। আর গ্লুকোজের এই পাইরুভিক অ্যাসিড তৈরির প্রক্রিয়াকালেই 4টা ATP এবং 2 অণু NADH2 তৈরি হয়। আরেকটা বিষয় এখানে আমাদের মনে রাখতে হবে
যে আসলে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরির সময় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের দুইটা এটিপি খরচ হয়ে যায়। এটিপি যদিও 4টা তৈরি হয়, কিন্তু দুইটা আমাদের তখন খরচ হয়ে যায়। এবং পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড, এবং এখান থেকে যখন অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় সেখান থেকে এখন কার্বন অ্যাসিড হারিয়ে যায়। ফলে আমরা বলতে পারি যে অ্যাসিটাইল কোয়ে আসলে 2 কার্বন বিশিষ্ট। অ্যাসিটাইল কোয়ে কয় কার্বন বিশিষ্ট হবে? 2 কার্বন বিশিষ্ট একটা এনজাইম, যার ফলে এইখানে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি প্রাককালে আমরা বলতে পারি তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তৈরি হচ্ছে এখন NADH2 এবং এখনো অ্যাসিটাইল কোয়ে প্রতি অণু পাইরুভিক অ্যাসিডের জন্য। তাহলে সর্বশেষে এসে অ্যাসিটাইল কোয়ে আসলে যখন ক্রেব চক্রে প্রবেশ করে, তো অ্যাসিটাইল কোয়ে যেহেতু 2 কার্বন বিশিষ্ট একটা এনজাইম, সেখান থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। প্রতি অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, 3 অণু NADH2 তৈরি হচ্ছে এবং 1 অণু FADH2, 1 অণু GTP তৈরি হচ্ছে। সেমভাবে এখান থেকেও হচ্ছে। এখান থেকে আমরা আসলে তাহলে মিলাবো কিভাবে যে আসলে আমাদের 38টা ATP তৈরি হয়। এর সহজ একটা সিস্টেম হচ্ছে, আমাদের মনে রাখতে হবে যে 1 অণু NADH2 সমান 3 অণু ATP এবং 1 অণু FADH2 সমান 2 অণু ATP এবং 1 অণু GTP সমান 1 অণু ATP। তাহলে আমরা একটু হিসাব করে ফেলি কি হচ্ছে আমাদের। তাহলে মোট যে আমাদের নিট উৎপাদনটা সেটা আমরা পাচ্ছি এখানে, নিট উৎপাদন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রথম ধাপে এসে গ্লাইকোলাইসিস পর্যায়ে 4টা এটিপি উৎপন্ন হয়, যার মধ্যে 2টা এটিপি কিন্তু এখানে খরচ হয়ে যায়। তাহলে আমাদের অবশিষ্ট থাকে ওখানে আর 2টা এটিপি। এবং যেহেতু এই ধাপে আমাদের তৈরি হয়েছে 2 অণু NADH2, তাহলে আমরা জানি 1 অণু NADH2 সমান 3টা এটিপি। তাহলে 2 অণু NADH2 তে আমরা বলতে পারি যে এখানে তৈরি হবে 6টা এটিপি। তারপরে এসে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ধাপে এসে আমাদের এখানে তৈরি হচ্ছে আমাদের 2 অণু কার্বন ডাইঅক্সাইড। এখানে এখন কার্বন ডাইঅক্সাইড, এইখানে এখন কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা লিখতে পারি নিট উৎপাদন হচ্ছে পরবর্তী ধাপে আমাদের 2 অণু কার্বন ডাইঅক্সাইড। এবং এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 1 অণু NADH2 এবং আরও 1 অণু NADH2। তাহলে আমরা বলতে পারি যে এখানে আমাদের তৈরি হচ্ছে মোটে 2 অণু NADH2। তো 1 অণু NADH2 সমান যেহেতু 3টে এটিপি, তাহলে 2 অণু NADH2 সমান আমরা বলতে পারি 6টা এটিপি। ওকে, পরবর্তী ধাপে আমরা চলে আসি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্রেব চক্রে এসে যে বিক্রিয়াগুলো সংঘটিত হচ্ছে সেখানে হচ্ছে আমাদের 2 অণু কার্বন ডাইঅক্সাইড আর এখানে হচ্ছে 2 অণু কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা পাচ্ছি মোটে 4 অণু কার্বন ডাইঅক্সাইড। এবং আরও আমরা দেখতে পাচ্ছি যে প্রতি অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 3 অণু NADH2 এবং এই আবার অপর এক যে অণু আমাদের অ্যাসিটাইল কোয়ে ছিল সেখান থেকে হয়েছে 3 অণু NADH2। তাহলে মোটে আমাদের NADH2 তৈরি হচ্ছে 6 অণু। তাহলে আমরা জানি 1 অণু NADH2 সমান 3 অণু ATP। তাহলে 6 অণু NADH2 সমান হচ্ছে আমাদের 18 অণু ATP। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি 2 অণু FADH2 আর 1 অণু FADH2 সমান হচ্ছে 2টা ATP। তাহলে 2 অণু FADH2 সমান হচ্ছে আমাদের 4টি ATP। এবং আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 2 ধাপে তৈরি হচ্ছে 2 অণু GTP আর 1 অণু GTP সমান 1টা ATP। তাহলে আমরা বলতে পারি 2 অণু GTP সমান হচ্ছে আমাদের 2টি ATP। তাহলে যদি আমরা মোট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটিপি হচ্ছে 2 আর 4 6, 18 আর 6 24, 24 আর 6 হচ্ছে 30,
30 আর 6 36, 36 আর 2 হলো আমাদের 38 অণু এটিপি, যেটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা হয়তো এটা মিলাইতে পারি না যে আসলে কোথা থেকে 38 অণু এটিপি আমাদের তৈরি হলো। তাহলে আমরা দেখলাম এখান থেকে আমাদের মোটে সহজ শ্বসন প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ ভেঙে 38টা এটিপি তৈরি হলো। এইভাবে করে আমরা সহজেই এই বিষয়টা মনে রাখতে পারি। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাইও।